হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস যে সাবজেক্টের উপর রাখছি সেটা হচ্ছে কস্টিং, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে পারো। হায়ার সেকেন্ডারিতে তোমরা পাবে শুধু কস্টিং হিসাবে। এই কস্টিংয়ের আমাদের প্রথম যেটা আমাদের ক্যালকুলেশন করতে হয় সেই চ্যাপ্টারটার উপর আমরা একটু আজকে ক্লাস করাবো। সেটা হচ্ছে কস্ট শিট বানানো, বুঝেছো? তাহলে তোমাদের প্রথমে জানতে হবে কস্ট শিট কি, বা স্টেটমেন্ট অফ কস্টও বলা হয়। এই স্টেটমেন্ট অফ কস্ট কি? যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যখন কোনো দ্রব্য উৎপাদন করে, কোনো প্রোডাক্ট ধরো প্রডিউস করছে, যে দ্রব্য প্রডিউস করছে, যখন কোনো দ্রব্য প্রডিউস করলে তখন সেই দ্রব্যটার প্রোডাকশানের পিছনে কত টাকা ব্যয় হচ্ছে, তার বা কত টাকা কস্ট হচ্ছে সেটা সে দেখতে চায়। এবং সেই ব্যয়গুলোকে ক্যালকুলেশন করে যখন সে সেটাকে বের করার পর তার উপর একটা নির্দিষ্ট হারে প্রফিট চাপিয়ে দিয়ে সেই দ্রব্যটাকে বাজারে আনে, সেই প্রোডাক্টটাকে বাজারে আনে একটা সেলিং প্রাইসে। এইবার ধরো আমরা এই কোনো একটা দ্রব্য যখন প্রোডাকশান করছি, কোনো একটা প্রোডাক্ট যখন প্রডিউস করছি, কোনো একটা প্রোডাকশান প্রসেসের মধ্যে, আমাদের প্রোডাকশান প্রসেসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো ইউজ হয় বা প্রোডাকশানের যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, সেই সমস্ত এলিমেন্টস তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাই হচ্ছে কস্টিং। কস্টিং মানে হচ্ছে কোনো একটা দ্রব্যের কস্ট বের করা, এবার সেটা নিয়ে পর্যালোচনা করা, তাকে বিশ্লেষণ করা, করে সেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, সেগুলোই সমস্ত করা হয় কোথায় বলো তো? কস্টিংয়ের মধ্যে। এবার কস্টিংয়ে আমরা প্রথমে প্রোডাক্টের প্রোডাকশান কস্ট কতটা সেটা বের করি। এবার এই প্রোডাকশান কস্ট বের করার সময় আমাদেরকে কোনো একটা গুডস প্রোডাকশান করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হয় যে ওই প্রোডাক্টটা তৈরি করতে গেলে আমাদের কি কি এলিমেন্টস লাগছে। যে কোনো আইটেম তুমি যখন প্রোডাকশান করতে গেলে তাতে যে সমস্ত মেন আইটেমগুলো লাগে তার মধ্যে 1 নম্বর পড়ে কি জানলে? মেটেরিয়াল হচ্ছে 1 নম্বর আইটেম। কোনো দ্রব্য প্রোডাকশান করতে গেলে, কোনো গুডস প্রোডাকশান করতে গেলে সেখানে তোমার মেটেরিয়ালটা হচ্ছে ফার্স্ট আইটেম। মেটেরিয়াল লাগবেই। সেই মেটেরিয়াল নিয়ে আবার আমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে সেই চ্যাপ্টারের মধ্যে মেটেরিয়াল কস্ট কীভাবে ক্যালকুলেশন করব, মেটেরিয়াল কস্ট ম্যানেজমেন্ট কীভাবে করব, মেটেরিয়াল কস্টকে কীভাবে কমাবো, আমরা কত কম মেটেরিয়াল খরচ করে আমরা বেশি প্রোডাকশান করব, সেই সব নিয়ে একটা চ্যাপ্টারে আলোচনা করা আছে। এরপর 2 নম্বর আইটেম আছে। 2 নম্বর আইটেম যেটা কস্টের সেকেন্ড এলিমেন্ট বলতে পারো, লেবার চার্জ, বা যেটাকে বলা হয় ডিরেক্ট ওয়েজেস, বা যেটাকে বলা হয় প্রোডাক্টিভ ওয়েজেস। তাহলে এই ডিরেক্ট ওয়েজেস বা লেবার চার্জ যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কোনো দ্রব্য প্রোডাকশান করতে গেলে দেখবে শুধুমাত্র তুমি মেটেরিয়াল দিয়ে দিলেই হবে না, তাতে কি করতে হবে? তাতে লেবার লাগাতে হবে। লেবার লাগালে তারা কি করবে? মেটেরিয়ালটা রূপ পরিবর্তন করবে, করে তারা কি করবে? আমাদের ফিনিশ গুডস তৈরি করবে। এবার সেই জন্য লেবার কস্ট হচ্ছে সেকেন্ড আইটেম। এই লেবার কস্ট যেটা ডিরেক্টলি লেবারদের যে পেমেন্ট করা হয় সেটাকেই বলা হয় লেবার কস্ট। এটারও আবার আলাদা একটা চ্যাপ্টার আছে যেখানে আলোচনা করা হবে লেবার কস্ট কত রকমভাবে দেওয়া হয়, কিভাবে আমরা লেবারদের প্রোডাক্টিভিটি হাই করতে পারি, কম কস্টে লেবারদেরকে ইউজ করে আমরা কিভাবে বেশি প্রোডাকশন নিতে পারি, সেই নিয়ে আমার একটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সেটা লেবার ম্যানেজমেন্ট। তারপরে এই দুটো খরচ বাদ দিলে আরও কিছু ডিরেক্ট এক্সপেন্সেস আছে যেইগুলো না হলে প্রোডাকশন হয় না। সেই সমস্ত খরচগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস বলা হয়। যেমন তুমি ধরো একটা যদি জুতো তৈরি করতে গেলে সেখানে কাঁচামাল লাগে কি? চামড়া। এইবার সেই চামড়াটাকে কেটে তারপরে সেটাকে ধরো জুতোয় পরিণত করতে গেলে লাগে কি? আমাদের লেবার লাগে। তাহলে লেবার কস্ট হচ্ছে সেকেন্ড এলিমেন্টস। কিন্তু দেখবে জুতো তৈরি করতে গেলে আমাদের কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করছি কি? চামড়া। কিন্তু এটা ছাড়াও আমাদের দেখবে সুতো ব্যবহার করতে হয়, সেখানে সেলাই করতে হয়, তো আঠা ব্যবহার করতে হয়, পেস্টিং করতে হয়। তো তাহলে এই সমস্ত খরচগুলো কিন্তু ডিরেক্ট খরচ। এই ডিরেক্ট খরচগুলো এখানেও কিন্তু এই ডিরেক্ট এক্সপেন্সেসগুলোকে বলা হয় আলাদা একটা হেডিংসে যে ডিরেক্ট এক্সপেন্সেস। তারপরে ধরো কোনো একটা বই প্রোডাকশন হচ্ছে, কোনো একটা বই যখন পাবলিশার প্রোডাকশন করার সময় দেখবে বইটার র মেটেরিয়াল কি? কাগজ। আর তারপরে আছে সেকেন্ড আইটেম কি? লেবার চার্জ। কিন্তু থার্ড আইটেম একটা জিনিস আছে যেটা ডিরেক্ট, সেটা হচ্ছে রাইটারকে দেখবে বইটার কপি বানানোর জন্য একটা পয়সা দিতে হয়। ওই রাইটারকে যে পয়সাটা দিতে হয় সেটা না দিলে তো প্রোডাকশনটা করবে কি করে? তার থেকে তো পারমিশন নিতে হবে যে আপনার বইটা আমরা ছাপাবো, আমরা ছাপিয়ে সেটা মার্কেটে আমরা বিক্রি করব। তাহলে সেই যে রাইটার তাকে যে পয়সাটা দিতে হয় সেটাও কিন্তু ডিরেক্ট এক্সপেন্সেস, ওটাকে বলা হয় রয়্যালটি।
তাহলে ওটাও ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে ওই সমস্ত ডিরেক্ট এক্সপেন্সেসগুলো নিয়ে আমরা টোটাল যে ডিরেক্ট খরচগুলো সেইগুলোকে নিয়ে আমরা টোটাল একটা ডিরেক্ট এক্সপেন্সেসের যোগফল পাই, যেটাকে আমরা বলি প্রাথমিক খরচ বা প্রাইম কস্ট। এরপরে অন্যান্য যে সমস্ত খরচগুলো আমাদের প্রোডাকশানে লাগে সেই সমস্ত খরচগুলোকে একসাথে বলা হয় ওভারহেড। এক্সপেন্সেসও বলা যেতে পারে, কিন্তু কস্টের ভাষায় বলা হয় ওভারহেড। এবার এই ওভারহেডগুলোর আবার তিনটে সেন্টার আছে। তিনটে সেন্টারে আমরা ওভারহেড খরচ করি। যেমন হচ্ছে ওভারহেডগুলো আমাদের তিনটে সেন্টারে হয়। কি কি সেন্টার আছে? 1 নম্বর সেন্টার হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যে সমস্ত খরচগুলো হয় সেইগুলোকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচ হয় সেগুলোকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। আবার 2 নম্বর সেন্টার হচ্ছে অফিস। অফিসে যে সমস্ত খরচগুলো হয় সেগুলোকে বলা হয় অফিস ওভারহেড। আবার 3 নম্বর সেলস ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্টে যে খরচগুলো হয় সেগুলোকে বলা হয় সেলিং ওভারহেড। এবার এই সমস্ত খরচগুলোকেও কিন্তু আমাদের প্রোডাকশন কস্টের মধ্যে নিতে হয়। তোমরা বলবে আমরা যত খরচ করেছি সমস্ত খরচগুলোকে একসাথে যোগ করে দেবো, যোগ করে দিলেই তো পেয়ে যাবো আমরা কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট। কিন্তু সেটাকে যেমন তেমন ভাবে যোগ করলে হবে না। এটা একটা নিয়ম মতো একটা ফর্মুলা মেনটেন করে ফরম্যাট ওয়াইজ তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যদি তুমি যে কোনোভাবে সমস্ত খরচগুলোকে যোগ করে দাও তাহলে কিন্তু সেখানে মার্কস দেবে না। এই কস্ট শিটে তোমাদের শেখানো হবে কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি সমস্ত খরচগুলো যোগ করবে, যোগ করে কি করে ওই যে মালটা তুমি মার্কেটে আনতে চাইছো তার কস্টটা বের করবে। সেটা স্টেপ বাই স্টেপ পুরো ফর্মুলা অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমাকে এখানে শেখানো হবে। এবার আমি যে বললাম এতক্ষণ যে আলোচনা করলাম, আমি বলেছি ফার্স্ট আইটেম কি আমাদের মেটেরিয়াল, সেকেন্ড আইটেম লেবার, থার্ড আইটেম আদার ডিরেক্ট এক্সপেন্সেস, তারপরে আস্তে আস্তে ওভারহেডগুলো আসবে। এবার এর ফরম্যাটটা কিভাবে করব সেই ফরম্যাটটা নিয়ে আলোচনা করব যে একটা সিটের সাহায্যে, সেই সিটটাকে বলা হয় কস্ট সিট। তাহলে কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশান কস্ট আমরা যে সিটের সাহায্যে দেখাবো সেই সিটটাকে বলা হয় কস্ট সিট। এই সিটটাকে, সিট মানে কি একটা স্টেটমেন্ট, তো এটাকে আলাদাভাবে বলা যায় স্টেটমেন্ট অফ কস্ট। তাহলে স্টেটমেন্ট অফ কস্টে আমরা পুরো ফর্মুলা অনুযায়ী ফরম্যাট অনুযায়ী সেই কস্টটাকে আমরা বের করব কোনো প্রোডাক্টের। ঠিক আছে, তাহলে কীরকমভাবে করব দেখো, ফর্মুলাটা নিয়ে আমি ডিসকাস করছি। দেখো আমি এখানে লিখেছি, এটা উপরে লিখেছি স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট সিট। এবার যদি ওখানে ইয়ার দেওয়া থাকে ফর দ্য ইয়ার লিখে দেবে 2024 এরকম লিখে দেবে, যদি ইয়ার না থাকে ছেড়ে দেবে। এবার যে ঘরটা করবে এরকম ঘর করবে, দেখো একটা পার্টিকুলার্স আর কলম করবে দুটো, অ্যামাউন্টের কলম করবে দুটো, একটা ইনার কলম একটা আউটার কলম। এইবারে দেখো আমাদের 1 নম্বর আইটেম কি বলেছি, মেটেরিয়াল কস্ট, কিন্তু এখানে লেখা হয় র মেটেরিয়াল কনজিউম মানে কতটা মেটেরিয়াল আমরা ব্যবহার করেছি। আমরা তো কিনতে পারি অনেক, কিন্তু প্রোডাকশানে যতটা ব্যবহার করছি সেটাকেই আমরা এই র মেটেরিয়াল কনজিউমের মধ্যে ক্যালকুলেশন করব। কনজিউম মানে হচ্ছে কতটা ব্যবহার করেছি, ইউজ করেছি। তাহলে দেখো সেটা ক্যালকুলেশন করার সময় আমরা করি কি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালটা লিখি, ওপেনিং স্টক লিখবো, তাতে অ্যাড করব পারচেস, যতটা র মেটেরিয়াল কিনেছি। পারচেস মানে র মেটেরিয়াল পারচেস কিন্তু। তারপর ওই পারচেসে যদি কোনো গাড়ি ভাড়া দিতে হয়, কোনো ফ্রেট দিতে হয়, তাহলে সেই ক্যারেজ অন পারচেস বা ফ্রেট অন পারচেস ওই সমস্তগুলো এখানে অ্যাড করব। অ্যাড করে আচ্ছা এখানে ফ্রেটটাও লিখে নাও, নইলে পরে তোমাদের মনে থাকবে না। ঠিক আছে, ফ্রেটও হতে পারে। তারপরে অ্যাড করব কস্ট অফ রেকটিফিকেশন অফ র মেটেরিয়াল। র মেটেরিয়ালকে যদি কোনো রেকটিফাই করতে হয় তার খরচটাও এখানে যোগ করব। ঠিক আছে, র মেটেরিয়াল কিছু কিছু র মেটেরিয়াল আছে না যাকে সরাসরি প্রোডাকশানে লাগানো যায় না। যেরকম ধরো যে কোনো জুট ফ্যাক্টরিতে বা যে কোনো ধরো চামড়া ফ্যাক্টরি মানে জুতো ফ্যাক্টরিতে সরাসরি ওই চামড়াটাকে ব্যবহার করা যায় না, কিন্তু ওই চামড়াটাকে আবার প্রসেসিং করতে হয়। বা ওই জুটকে যে কাঁচা পাট কেনা হয় না, ওকে প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে তারপরে কিন্তু ওই দড়ি বানানো হয়, তারপর সেখান থেকে চট তৈরি হয়। আর শুধু কাঁচা ওই যে পাটটা কেনা হলো ওটাকেই যদি আমরা প্রোডাকশানে লাগাই না, আমরা যখন ওই সুতো তৈরি করব বা দড়ি তৈরি করব তখন কিন্তু দড়িগুলো ছিঁড়ে যাবে। ওকে আগে তেলে ভিজিয়ে রাখতে হয়। তাহলে ওই রেকটিফিকেশন কস্টটা, ওই কস্টটা হতো তোমার কাঁচামালের কস্ট তার মধ্যে পড়ছে, তাহলে ওই কস্টটা এখানে যোগ করব। ক্লিয়ার? এরকম প্রত্যেকটা ব্যাপারে তুমি যদি একটা লুচি বানাতে চাও, একটা যদি ময়দা মাখো, দেখবে তাতে কিছুটা তোমাকে তেল লাগাতে হচ্ছে, কিছুটা নুন লাগাতে হচ্ছে, তাহলে ওগুলো র মেটেরিয়ালের মধ্যে ধরে নেবে এখানে। মানে ময়দাটাকে রেকটিফাই করতে হচ্ছে, রেকটিফাই করে তারপরে কিন্তু লুচি বানাচ্ছো তুমি। ঠিক আছে না?
তাহলে ওই কস্টটা হচ্ছে এখানে দেবে। এরপর এখান থেকে যোগ করে নিয়ে যেটা পাবো তার থেকে যদি মেটেরিয়াল কিছু রিটার্ন দিই তাহলে সেটা কি করব, ফেরত দিয়েছি যেটা সেটা লেস করব, ঠিক আছে। তারপরে যদি মেটেরিয়াল কিছু ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেটাকেও কি করব, লেস করব। গোডাউনে মেটেরিয়াল পড়ে থাকে, কিছু নষ্ট হয়ে গেছে, সেটা লেস করলাম। আর ক্লোজিং স্টকে যে মেটেরিয়ালটা পড়ে আছে সেটাকেও লেস করব। লেস করার পর যেটা বাইরে গেল এটাই হচ্ছে আমাদের র মেটেরিয়াল, কি বলতো, কনজিউম। মানে এই র মেটেরিয়ালটা আমরা ব্যবহার করেছি। তাহলে আমাদের হাতে যেটা ছিল ওপেনিং এ, তাতে পারচেজ অ্যাড করেছি, গাড়ি ভাড়া অ্যাড করেছি, রেক্টিফিকেশন খরচ অ্যাড করেছি, করে যেটা হয়েছে রিটার্ন লেস করেছি, ডেস্ট্রয় লেস করেছি, আর ক্লোজিং স্টক লেস করেছি, করে যেটা পেলাম সেটাই হচ্ছে র মেটেরিয়াল কনজিউম, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর ক্যালকুলেশন। তাহলে র মেটেরিয়ালের খরচটা আমরা এইভাবে ক্যালকুলেশন করে বাইরে পাঠালাম। এরপরে নেব 2 নম্বর ডিরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস। সেখানে 2 নম্বর আইটেমে এটা বসিয়ে দেবো। মাঝে মাঝে ধরো একটা জিনিস থাকে যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, কিছুটা ওয়েজেস বাকি আছে, সেটাও কিন্তু এর সঙ্গে যোগ করে নেবে। ওয়েজেস আউটস্ট্যান্ডিং হলেও কিন্তু যোগ করে নিতে হবে, সেটাকে ছাড়লে হবে না, ঠিক আছে। থাকে না, দেওয়া থাকে না, যদি থাকে তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস যোগ করে নেবে। নেক্সট 3 নম্বর আইটেম ডিরেক্ট এক্সপেন্সেস। যদি আর কিছু ডিরেক্ট এক্সপেন্সেস থাকে সেগুলো এখানে যোগ করব। 4 নম্বর থাকে চার্জেবল এক্সপেন্সেস। ওই চার্জেবল এক্সপেন্সেস যেরকম আমি বললাম যে একটা জুতো তৈরি করতে হলে সুতো লাগে, আঠা লাগে, তাহলে সেই সমস্তগুলো কি চার্জেবল এক্সপেন্সেসের মধ্যে পড়বে, ঠিক আছে না। এবার এই ডিরেক্টগুলো সমস্ত যোগ করে আমরা যে হেডিংটা পাই সেই হেডিংটাকে বলা হয় প্রাইম কস্ট বা প্রাথমিক খরচ। এরপরে তারপরে আবার পরের স্টেপটা করে দেখাচ্ছি, চলো। দেখো, প্রাইম কস্ট আমরা বের করে রেখেছিলাম। প্রাইম কস্ট যেটা বের করে রেখেছি সেটা তো আমাদের উপরে দেওয়া আছে, এটা কিন্তু সেকেন্ড কলমে দেওয়া আছে। তারপরে আমরা এর সঙ্গে অ্যাড করব যেটা 5 নম্বর আইটেম, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মিনস হচ্ছে ফ্যাক্টরিতে যে সমস্ত খরচগুলো হয়েছে সেইগুলোকে বলবো ফ্যাক্টরি ওভারহেড। এবার এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেগুলো পড়ে, 1 নম্বর ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, এই সমস্তগুলো দিলাম। তারপরে পাওয়ার, ফুয়েল, গ্যাস, ওয়াটার, এই সমস্তগুলোও তো প্রোডাকশনে ব্যবহার হয়, তাই এই সমস্তগুলোর যে খরচগুলো, এই সমস্ত খরচগুলোকে আমরা এখানে বসাবো। এবার পাওয়ার মিনস হচ্ছে যেটা মেশিনে কারেন্ট দেওয়া হয় সেটাকে বলা হয় পাওয়ার। আর এখানে লাইটিং মানে হচ্ছে উপরে যে আলো জ্বলছে সেই যে ইলেকট্রিক বিল, সেটাকে বলছি লাইটিং বা লাইট, ফ্যাক্টরি লাইট। পাওয়ার কিন্তু মেশিনে যে কারেন্টটা দেওয়া হচ্ছে। তাহলে সেই পাওয়ার, ফুয়েল, গ্যাস, ওয়াটার, এই সমস্ত খরচগুলো তারপরে বসাবো। এরপর ফ্যাক্টরি সুপারভাইজার যে আছে তার যদি স্যালারি থাকে তাহলে সেই ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি বসাবো। নেক্সট হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার যে আছে তার স্যালারি বসাবো। এবার ইনডিরেক্ট মেটেরিয়াল কিছু কিছু লাগে, ইনডিরেক্ট মেটেরিয়াল লাগলে সেখানে ইনডিরেক্ট মেটেরিয়ালটা এখানে বসাবো। তারপর ইনডিরেক্ট লেবার চার্জ কিছু যদি থাকে তাহলে ইনডিরেক্ট লেবার চার্জ এখানে বসাবো। এবার ডেপ্রিসিয়েশন অন মেশিনারি এখানে বসাবো। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি মানে যে মেশিনটা আমরা প্রোডাকশনে ইউজ করছি ওই মেশিনটার একটা ক্ষয় হয়, তো সেই ক্ষয়টাকে আমরা কি বলি, ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনের জন্য যে খরচটা হচ্ছে সেটাকেও আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বসাবো, মানে ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে বসাবো। এইবার এই কটা যোগ করে আমরা দেখো এখানে কিন্তু ফ্যাক্টরি খরচ আরো অনেক কিছু থাকতে পারে, যা ফ্যাক্টরি খরচ সবই এখানে নেব। হ্যাঁ, আমি যেইগুলো কিছু অল্প ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বারবার আসে সেইগুলো লিখেছি। তাহলে ফ্যাক্টরির যে কোনো রকম খরচ সব এখানে বসাবে, বসিয়ে ইনার কলমে যোগ মেরে নেবে। কারণ হেডিং করেছি আমি কটা, একটা। তাহলে একটা হেডিং করেছি যখন অ্যামাউন্টও কিন্তু একটা পাঠাতে হবে, সেই জন্য আমরা ইনার কলমে যোগ করে নিয়ে একটা আইটেমকে বাইরে পাঠালাম, ঠিক আছে। নেক্সট এরপরে যে আইটেমটা দিতে হয় সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং স্টক তার থেকে লেস করা হয় ক্লোজিং স্টক। ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক লেসও করা হয়, বা এরকম করা যেতে পারে ওপেনিং স্টক এর সঙ্গে অ্যাড করে দেব, তারপরে অ্যাড করে যেটা হবে তার থেকে ক্লোজিং স্টক লেস করব, তাহলেও হবে, কিন্তু এই ভিতরে করলে দেখতে ভালো হয়। তাহলে ওপেনিং স্টক লেস ক্লোজিং স্টক ওয়ার্ক ইন প্রোগ্রেসের। এবার তুমি বলবে ওয়ার্ক ইন প্রোগ্রেস কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে তুমি ধরো যে প্রোডাক্টগুলো বা যে প্রোডাক্টটা তুমি তৈরি করছো সেই প্রোডাক্টটা তৈরি করার সময় তোমার দেখবে ইয়ার এন্ডের সময় তুমি লক্ষ্য করে দেখবে ফ্যাক্টরিতে এমন কিছু আইটেম আছে যেগুলো র মেটেরিয়ালও নয়, যেগুলো ফিনিশ প্রোডাক্টও নয়, তার মধ্যে মধ্যে হয়ে আছে। একটা জুতো তৈরির কারখানা আছে তোমার, সেখানে দেখছো যে চামড়া যেগুলো পড়ে আছে সেগুলো র মেটেরিয়াল, যেগুলো জুতো হয়ে গেছে সেটা ফিনিশ গুডস। কিন্তু যেই সমস্তগুলো চামড়া কাটা পড়ে আছে এখনো
ওইটা প্রোডাক্টটা ফিনিশ হতে সময় লাগবে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু তোমার তো ইয়ার এন্ড হয়ে গেছে, তোমাকে তো হিসাব করতে হবে। তা তুমি তখন সেইগুলোকে কি আইটেম ধরবে? না ধরতে পারবে র মেটেরিয়াল, না ধরতে পারবে ফিনিশ প্রোডাক্ট, তাহলে ওই সমস্তগুলোকে কি বলা হয়? ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ওর ওপেনিং স্টক যেটা গত বছরে ছিল সেটা অ্যাড করছি, আর তার ক্লোজিং স্টকটা কি করছি? লেস করছি। এই ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক লেস করে বাইরে পাঠাচ্ছি। এটা মাঝে মাঝে মাইনাস ফিগারও হতে পারে। ওপেনিং স্টক যদি 10,000 থাকে, এটা যদি 15,000 থাকে, তাহলে মাইনাস ফিগারে 5,000 টাকা বাইরে যাবে। গিয়ে আমাদের প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্ক ইন প্রোগ্রেস তিনটে যোগ করে যেটা পেলাম তার থেকে লেস করব সেল অফ স্ক্র্যাপ। মাঝে মাঝে কিছু ছাঁট বেরোয়, সেই ছাঁটগুলো বিক্রি করে কোম্পানি। সেই ছাঁটগুলো যেগুলো বিক্রি করে সেইগুলো থেকে যে ইনকামটা আসছে তাহলে সেটা লেস করে দেবো কস্ট থেকে, খরচ থেকে। করে যেটা পাবো সেটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। এটা হচ্ছে পরের হেডিং। তাহলে পরের হেডিংটার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। এরপরে চলো আবার কি আসবে দেখাচ্ছি। দেখো, এরপরে আমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বের করে রেখেছি, এটা বাইরে পাঠিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যখন করব, সেখানে অফিসের সমস্ত খরচগুলো এখানে লিখবো। তাহলে অফিসের সমস্ত খরচগুলো কি কি আছে? যেরকম অফিস রেন্ট, অফিসের লাইটিং চার্জ, সেই সমস্তগুলো লিখবো। স্টেশনারি, স্টেশনারি মানে পেন, পেন্সিল, খাতা, এই সমস্ত কোথায় ব্যবহার হয়? অফিসে, তাহলে স্টেশনারি খরচ দেবো এখানে। অফিস স্টাফ স্যালারি, অফিসের যে স্টাফেরা আছে তাদের যে বেতন দেওয়া হয়। জেনারেল ম্যানেজার স্যালারি, জেনারেল ম্যানেজার থাকে কিন্তু অফিসে, তাহলে তার স্যালারি হচ্ছে এখানে দেব। আর ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার, অফিসে যে ফার্নিচার আছে তার যদি কিছু ডেপ্রিসিয়েশন হয়, অর্থাৎ অবচয় হয় বা ক্ষয় হয়, সেই তার খরচটা, তার চার্জটা এখানে দেব। তাহলে এইগুলো আমি মেন দিলাম। এছাড়াও অফিসের খরচ অসংখ্য থাকতে পারে, তাহলে অফিসের সমস্ত খরচই কিন্তু এখানে এই হেডিংয়ে লিখবে। ঠিক আছে, এই হেডিংসে লিখে এটাকে প্লাস করে বাইরে পাঠিয়ে দেবে। এইবার আমরা কস্ট অফ, যেটা ফ্যাক্টরি কস্ট পেয়েছি, ওই ফ্যাক্টরি কস্টের সঙ্গে এই অফিসের খরচগুলো প্লাস করব। প্লাস করলে যেটা পাবো, যে হেডিংটা, সেই হেডিংটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। ক্লিয়ার? কস্ট অফ প্রোডাকশন বের করলাম। এরপরে আমরা যে হেডিংটা দিই সেটা হচ্ছে ফিনিশ গুডস। ফিনিশ গুডসের ওপেনিং স্টক লিখবো, তার থেকে লেস করব ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক লেস করে বাইরে পাঠাবো, বা এরকমও করতে পারি, ওপেনিং স্টক এর সঙ্গে অ্যাড করব, ক্লোজিং স্টক লেস করব। তা করলেও হবে, কিন্তু এটা করলে দেখতে ভালো হয়, সেই জন্য এইভাবে করলাম। ওয়ার্ক ইন প্রোগ্রেসও আমি এইভাবে করি। ঠিক আছে, তাহলে ওপেনিং লেস ক্লোজিং করে বাইরে পাঠালাম, সেটা মাইনাস ফিগারেও আসতে পারে। ঠিক আছে, এইবার এইখানে কি হয় জানো, এখানে মাঝে মাঝে না ফিনিশ গুডসের ক্লোজিং স্টকের ভ্যালু দেওয়া থাকে না। ফিনিশ গুডসের ক্লোজিং স্টকের ভ্যালু যদি দেওয়া না থাকে, তখন বিভিন্ন ডিফারেন্ট মেথড আছে, বিভিন্ন ডিফারেন্ট মেথডে ওই ফিনিশ গুডসের ক্লোজিং স্টকের ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়। সেটা আমি যখন প্রবলেম সলিউশন করাবো তখন আমি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন তুমি বুঝে রাখো, ওপেনিং স্টক এখানে অ্যাড করছি, তার থেকে লেস করছি ক্লোজিং স্টক, করে বাইরে পাঠাচ্ছি। করে এটার সঙ্গে এটা যোগ করে যে হেডিংসটা পাই, সেই হেডিংসটার নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে, চলো এবার পরেরটা দেখো। কস্ট অফ গুড সোল্ড আমরা হেডিংটা ওখান থেকে পেয়েছি, তাহলে কস্ট অফ গুড সোল্ড হেডিংটা আমরা বাইরে রেখেছি। এরপরে যে এক্সপেন্সেস দিতে হয় সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা ওভারহেড। আচ্ছা সরি, এটা এক্সপেন্সেস না লিখে ওভারহেডই লিখবে, বুঝেছো? কারণ এখানে ওভারহেড কথাটা ইউজ করা হয়। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে আমাদের যে সমস্তগুলো পড়ে, সেলিং এক্সপেন্সেস, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড মিনস হচ্ছে যে গাড়ি ভাড়াটা আমরা সেল করার জন্য যে গাড়ি ভাড়া পেমেন্ট করি সেটাকে বলি ক্যারেজ আউটওয়ার্ড। অর্থাৎ গুডস আমাদের কাছ থেকে মার্কেটে যেতে যে গাড়ি ভাড়াটা পেমেন্ট করতে হয় সেটাই হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। এই ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে, এটাও হচ্ছে গাড়ি ভাড়াটাও সেলিং এক্সপেন্সেস। এরপর সেলসম্যান কমিশন বা স্যালারি, সেলসম্যান স্যালারি বা কমিশন সেটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। সেলস ম্যানেজার স্যালারি সেটাও হচ্ছে সেলিং এক্সপেন্সেস। তাহলে এই সমস্তগুলো যোগ করলে আমরা যেটা পাবো এটা টোটাল সেলিং এক্সপেন্সেস। তাই এর সঙ্গে আমরা কস্ট অফ গুড সোল্ড যে বের করেছি তার সাথে যখন এই সেলিং এক্সপেন্সেসগুলো যোগ করব, যেটা পাবো সেই হেডিংটার নাম হচ্ছে কস্ট অফ সেলস। ক্লিয়ার? এবার কস্ট অফ সেলস বেরোনোর পর এতে আমরা চাপিয়ে দেবো প্রফিট। প্রফিট চাপিয়ে এখান থেকে আমরা বের করব সেলসটা। আর যদি সেলস বলে দেয় তাহলে কস্ট অফ সেলস আর সেলসের ডিফারেন্সটাই কি বেরোবে? প্রফিট।
প্রফিট যদি না বলে, সেলস বলে দিয়েছে, তাহলে সেলসটা বসিয়ে নেবে, কস্ট অফ সেলস বেরিয়ে আছে, তার মিডিলে তাহলে যেটা বেরোবে সেটা প্রফিট, দিয়ে এটা থেকে তখন এটা মাইনাস করবে, করলে প্রফিটটা বেরিয়ে যাবে। তাহলে এই হলো টোটাল ফরম্যাট। এই টোটাল ফরম্যাটটা আমি লিখে দিলাম। এইবার ধরো তোমার একটা অঙ্কের মধ্যে সব রকম আইটেম নাও থাকতে পারে, ঠিক আছে, যা যা আইটেম থাকবে সেই মতো করবে, কিন্তু ফরম্যাট দেওয়ার সময় আমি পুরো সব রকম সমস্ত রকম একসঙ্গে আলোচনা করলাম। এরপর আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। আজকে ফর্মুলাটা তোমাদের বুঝিয়ে দিলাম। পরের ক্লাসে আমি কিছু প্রবলেম এবং তার সলিউশন করব, কিছু প্রবলেম দেব, সেই প্রবলেমের সলিউশন করব, যাতে সমস্ত কিছুগুলো শেখাবো। এখানে তোমরা মোটামুটি এই যে ফরম্যাটটা সেটা আমি যে টুকেছি, তোমরা খাতায় পরপর একটা পৃষ্ঠায় হয়তো হবে না, 1.5 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে, এটা টুকে নেবে, টুকে নিয়ে এটা বাড়িতে ভালো করে দেখবে। এর পরের ক্লাসে আমি যে প্রবলেমটা সলিউশন করাবো তবে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এর সাথে সাথে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তার সাথে সাথে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি করে নিও, কারণ আমার সমস্ত পেপারের উপর, কমার্সের সমস্ত পেপারের উপর, বিশেষ করে যেগুলো প্রবলেম পেপার, সেই পেপারের উপর আমার ক্লাস থাকছে এই কোচিং ইন কমার্স ক্লাসে, ঠিক আছে। সেখানে ম্যাথামেটিক্সের অ্যালজেব্রা থাকছে, ক্যালকুলাস থাকছে, স্ট্যাটিস্টিক্স থাকছে, অ্যাকাউন্টস থাকছে, কস্ট থাকছে, ইনকাম ট্যাক্স থাকছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থাকছে, সমস্ত কিছুই থাকছে, ঠিক আছে। তাহলে আমার সঙ্গে থাকো, তোমাদের প্রবলেম পেপারে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।